রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় ভুল করল সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করার পরে জুম্মার পরে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে সালাউদ্দিন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরানো হয়েছে। মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। সুবীর ভৌমিক ভারতীয় সাংবাদিক সম্প্রতি এক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন। ঢাকায় এখন রাজনৈতিক বাতাসের গতি প্রকৃতি বদলেছে। হঠাৎ এক বজ্রপাতের মতো খবর ছড়িয়ে পড়ল ক্ষমতার করিডোরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন বাদ দেয়া হলো সালাউদ্দিন আহমেদকে, জানা গেল রহস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো সালাউদ্দিন আহমেদকে। সেটা কি মানে তার জন্য মানে একটা পুরস্কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনার পরিপ্রেক্ষিতে এটা ঘটলো। দেখেন, সালাউদ্দিন আহমেদ যে ধরনের অবস্থান নিয়েছিলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, সেখানে ওই যে তারেক রহমান ব্যক্তিগতভাবে হঠাৎই বিতর্কিত এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এক স্ট্যাটাস দিয়ে বলছেন, বাংলাদেশের সামরিক শাসন জারি করলে তা হবে ভয়াবহ। স্বরাষ্ট্রমন্ত্রীর নাক থেকে রক্ত পড়ে গিয়েছিল, এই সমস্ত ইতিহাস মাথায় রাখবেন। ক্ষমতা চিরদিনের জন্য না। একেবারেই ফাইনাল হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি হিসেবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবার তোপের মুখে পড়ে গেলেন। রাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে গেছে নানান ধরনের আলোচনা ও উত্তেজনা। তবে কি কারণে তিনি তোপের মুখে পড়লেন, কারা এই ঘটনার সাথে জড়িত এবং এর পিছনে আসলে কি ঘটছে, এসব নিয়ে উঠছে এবার প্রশ্ন। এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন যে তোপের মুখে পড়েছেন, এইবার এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি কোথায় কিভাবে তোপের মুখে পড়লেন। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরে চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গেল দেশের রাজনৈতিক অঙ্গনে যিনি ছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একই সাথে প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রীর ভাষায়ও কথা বলতেন, সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেয়া হলো তার পদ থেকে। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিটে বসানো হলো পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। 5ই আগস্টের পর থেকে যার প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেঁটে দেয়া হলো, কেন তাকে সরিয়ে দেয়া হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এলজিআরডি মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন কি বিস্ফোরক দাবি করলেন, যা শুনে চোখ কপালে উঠেছে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও। র অফিসারদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল রহস্য কি? দেশের রাজনীতি, তারেক রহমানের মাস্টার স্ট্রোক এবং সালাউদ্দিনের এই অভাবনীয় পতনের পেছনের সমস্ত অজানা গল্প জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই মন্ত্রিসভায় একটি বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছিল। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাই তার পদত্যাগের পর স্বাভাবিকভাবেই এই পদটি শূন্য হয়ে যায়। আর ঠিক এই সুযোগটি কাজে লাগালেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শূন্য হওয়া এলজিআরডি মন্ত্রণালয়ে তিনি বসিয়ে দিলেন সালাউদ্দিন আহমেদকে। আর সালাউদ্দিনের ছেড়ে দেয়া সবচেয়ে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দিলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির কাঁধে। কাগজে কলমে এটি একটি সাধারণ দফতর পুনর্বন্টন মনে হলেও রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি আসলে সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার এক বিশাল আমলনামার চূড়ান্ত ফলাফল।
5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন নতুন সরকার গঠিত হয় তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে দলের ভেতরেই চাপা ক্ষোভ ছিল। রুহুল কবির রিজভী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খানের মতো অসংখ্য ত্যাগী, বর্ষিয়ান এবং চরম দুঃসময়ে দলের হাল ধরে রাখা নেতারা যখন অনেকটাই কোণঠাসা, তখন দীর্ঘ সময় ভারতের শিলংয়ে বসে থাকা সালাউদ্দিন আহমেদকে এই হট সিট উপহার দেওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি। তারপরেও মানুষের একটা প্রত্যাশা ছিল হয়তো তিনি তার কাজের মাধ্যমে এই পদ প্রাপ্তির যৌক্তিকতা প্রমাণ করবেন, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটি। বিগত 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি তো হয়নি, বরং সব যেন কেবল অবনতির দিকেই গেছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা, চাঁদাবাজি বন্ধ করা, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা। মার্চ মাসে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে ব্যবস্থা নেয়ার। মে মাসে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিশেষ অভিযানও শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1254 জন চাঁদাবাজের একটি তালিকাও তৈরি করে। বলা হয়েছিল চাঁদাবাজ যে দলেরই হোক, যত প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু কয়েক মাস পর যখন সরকারকে আবারও দেশব্যাপী চাঁদাবাজদের বিরুদ্ধে অল আউট অভিযান চালানোর ঘোষণা দিতে হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সালাউদ্দিন আহমেদের আগের উদ্যোগগুলো তাহলে কতটা কার্যকর ছিল। মানুষ আসলে পরিসংখ্যান বা লম্বা চওড়া রাজনৈতিক বক্তব্য দেখতে চায় না। সাধারণ মানুষ চায় রাতে নিরাপদে বাড়ি ফিরতে, ব্যবসায়ীরা চান চাঁদাবাজির ভয় ছাড়া স্বাধীনভাবে ব্যবসা করতে। কিন্তু সালাউদ্দিন আহমেদের শাসন আমলে আমরা কি দেখলাম? দলের নাম ভাঙিয়ে একদল সুবিধাবাদী মানুষ সারা দেশের চাঁদাবাজি, দখলবাজি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করলো। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেবলই ফাঁকা আওয়াজ দেয়া হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। একটি হত্যাকাণ্ডের পর আসামি গ্রেফতার করার চেয়ে সেই হত্যাকাণ্ডটি যেন ঘটতেই না পারে সেই পরিবেশ তৈরি করাই স্বরাষ্ট্রমন্ত্রীর মূল কাজ। কিন্তু পুলিশ প্রশাসনের উপর তিনি কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেন না। এই চরম ব্যর্থতাগুলো কখনোই তারেক রহমানের নজর এড়ায়নি। নির্বাচনের আগে এবং পরে তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে একটি বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি সকল মন্ত্রণালয়, সকল মন্ত্রী এবং এমপিদের কাজের উপর কড়া নজর রাখছেন। কে কেমন পারফর্ম করছেন, কার দ্বারা মানুষের কতটুকু উপকার হচ্ছে, তার সবকিছু রিপোর্ট তার কাছে যাচ্ছে। তারেক রহমান প্রমাণ করে দিলেন দলে কেউ অপরিহার্য নয়। ব্যর্থ হলে, কথা দিয়ে কথা না রাখতে পারলে তাকে যে সরে যেতেই হবে। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে সেই কঠোর বার্তাই যেন দিয়ে রাখলেন তারেক রহমান। তবে সালাউদ্দিন আহমেদের এই রদবদলের খবরের মাঝে একেবারে বোমা ফাটিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক সুবীর ভৌমিক। 5ই আগস্ট ঘটার পর নির্বাচনে যখন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্যামেরার সামনে বসে বড় বড় কথা বলছিলেন, ভারত বিরোধী নানা কড়া বক্তব্য দিচ্ছিলেন, তখন সুবীর ভৌমিক একটি ভিডিও বার্তায় সালাউদ্দিনের অতীত নিয়ে চরম বিস্ফোরক কিছু তথ্য সামনে আনেন। সুবীর ভৌমিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে সুবীর ভৌমিক সরাসরি সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলছেন, আমার নাম করে হইচই করেছেন শুনেছি। তিনি প্রশ্ন তুলেছেন। সুবীর ভৌমিক এই বলে সেই বলে, সালাউদ্দিন সাহেব আপনি তো আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি 7 বছর ভারতে কেন বসেছিলেন? তখন ইন্ডিয়ার পায়ে ধরেন নাই? কেন বলেননি যে আমাকে দেশে ফেরত পাঠিয়ে দিন? আপনি তো তখন ভয়ে কাঁপছিলেন। আপনি বলেছিলেন আমাকে দেশে ফেরত পাঠাবেন না, তাহলে র্যাব আমাকে মেরে ফেলবে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাকে ভারতের সীমানায় পেলেই খুন করবে। সুবীর ভৌমিক এখানেই থামেননি। তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের সাথে সালাউদ্দিনের গোপন আতাতের কথাও ফাঁস করে দেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, আপনি কি তখন রয়ের লোকদের পায়ে ধরে বলেন নাই আমাকে বাঁচান? সুরেশ কালরার পায়ে ধরেন নাই, যে তখন শিলংয়ের স্টেশনের চিফ ছিল? এখন এত বড় বড় কথা বলছেন। আপনাদের সব কুকীর্তি তো আমাদের জানা আছে। কার কোথায় কি টিকিট বাঁধা আছে আমরা সব জানি। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছেন, কিন্তু সেদিন আমাদের রয়ের সুরেশ কালরার পায়ে ধরে রীতিমতো কেঁদেছিলেন যাতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। সুবীর ভৌমিকের এই বক্তব্য দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। যে মানুষটি আজ দেশের অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে হুঙ্কার ছাড়ছেন, তিনি ভারতের মাটিতে বসে নিজের প্রাণ বাঁচাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের পায়ে পড়েছিলেন। এমন অভিযোগ যদি সত্যি হয়, তবে তা দেশের সার্বভৌমত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গার জন্য কতটা হুমকি স্বরূপ ছিল তার বলার অপেক্ষা রাখে না।
একদিকে দেশের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতা, অন্যদিকে ভারতীয় গোয়েন্দাদের সাথে অতীতের এমন লজ্জাজনক আতাতের অভিযোগ। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের আমলনামা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে তাকে হট সিট থেকে সরানো ছাড়া তারেক রহমানের সামনে আর কোনো বিকল্প ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কি পারবেন এই পরিস্থিতির পরিবর্তন করতে? পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে একেবারে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল জায়গায় নিয়ে আসা হয়েছে। তার সামনে এখন বিশাল পাহাড় সম চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ যে কাজগুলো করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন, পুলিশ প্রশাসনকে যেভাবে দলীয় প্রভাবমুক্ত করতে পারেননি, চাঁদাবাজদের সিন্ডিকেট যেভাবে ভাঙতে পারেননি, অ্যানিকে এখন সেই অসমাপ্ত কাজগুলোই করে দেখাতে হবে। জনগণ আর কোনো অজুহাত শুনতে চায় না। তারা চায় রাস্তায় নিরাপত্তা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাঁদামুক্ত পরিবেশ এবং একটি পেশাদার পুলিশ বাহিনী। অ্যানি কি পারবেন তারেক রহমানের আস্থার প্রতিদান দিতে, নাকি তিনিও হারিয়ে যাবেন ব্যর্থ মন্ত্রীদের লম্বা তালিকায়? রাজনীতির এই দৃশ্যপট প্রতি মুহূর্তেই বদলাচ্ছে। ক্ষমতার এই খেলা এবং বাংলাদেশের রাজনীতির প্রতিটি বাঁক একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ। ক্ষমতার অলিন্দে কখন যে প্রবল মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয় তা হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটিও আগে থেকে বিন্দুমাত্র আঁচ করতে পারেন না। দৃশ্যত চারপাশটা অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক মনে হলেও ক্ষমতার পর্দার আড়ালে প্রতিনিয়ত তৈরি হতে থাকে এমন এক চরম ও নির্মম সমীকরণ যা মুহূর্তের মধ্যে পাল্টে দেয় পুরো রাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপট। ঠিক এমনই এক অভাবনীয় ও শ্বাসরুদ্ধকর রাজনৈতিক ঝড়ের সাক্ষী হল দেশের সাধারণ মানুষ এবং রাজনীতির সচেতন মহল, যেখানে ক্ষমতার অন্যতম শীর্ষবিন্দুতে থাকা প্রবল পরাক্রমশালী এক মন্ত্রীকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো তার দোর্দণ্ড প্রতাপশালী আসন থেকে, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একসময় হয়ে উঠেছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মুখ এবং নীতি নির্ধারক। সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অত্যন্ত সুকৌশলে সরিয়ে দেওয়া হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি মন্ত্রণালয়ে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে সবচেয়ে সংবেদনশীল ও হট সিটে বসানো হলো তৎকালীন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে। 24-এর গণঅভ্যুত্থানের পর যার প্রশাসনিক প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন নতুন রাজনৈতিক বাস্তবতায় দলের শীর্ষ নেতৃত্বের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেটে দেওয়া হলো? কেন তাকে এমন একটি মন্ত্রণালয়ে পাঠানো হলো যেখানে ক্ষমতার দাপট তুলনামূলকভাবে অনেক কম? দেশের চলমান রাজনীতিতে শীর্ষ নেতৃত্বের এই মাস্টার স্ট্রোক এবং এক সময়ের প্রতাপশালী নেতার অভাবনীয় পতনের পেছনের সমস্ত অজানা সমীকরণ নিয়ে সাজানো হয়েছে আজকের এই রোমাঞ্চকর রাজনৈতিক উপাখ্যান। এই চরম নাটকীয়তার সূচনা ঘটে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে। দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে প্রবীণ ও বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই মন্ত্রিসভায় একটি বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছিল। যেহেতু তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন, তাই রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই তার আগের পদটি শূন্য হয়ে যায়। আর ঠিক এই শূন্যতার সুযোগটিই অত্যন্ত প্রজ্ঞার সাথে কাজে লাগালেন সরকার প্রধান। শূন্য হওয়া এলজিআরডি মন্ত্রণালয়ের বিশাল দায়িত্ব তিনি অত্যন্ত সুকৌশলে তুলে দিলেন সালাউদ্দিন আহমেদের কাঁধে। আর সালাউদ্দিনের ছেড়ে দেওয়া দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির উপর। সাধারণ মানুষের কাছে কাগজে কলমে এটি একটি সাধারণ প্রশাসনিক দপ্তর পুনর্বর্তন বা রুটিন ওয়ার্ক মনে হলেও রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি কোনো সাধারণ রদবদল নয়, বরং এটি হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চরম প্রশাসনিক ব্যর্থতার এক বিশাল আমলনামার চূড়ান্ত ফলাফল। গণঅভ্যুত্থানের পর যখন নতুন সরকার গঠিত হয় তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে দলের ভেতরেই এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল। অসংখ্য ত্যাগী, বর্ষিয়ান এবং চরম দুঃসময় রাজপথে থেকে দলের হাল ধরে রাখা নেতারা যখন ক্ষমতার সমীকরণে অনেকটাই কোণঠাসা অবস্থায় ছিলেন, তখন দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করা একজন নেতাকে এই শীর্ষপদ উপহার দেওয়াটা তৃণমূলের অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি।
তারপরও দেশের আপামর মানুষের একটি প্রবল প্রত্যাশা ছিল, হয়তো তিনি তার প্রশাসনিক দক্ষতা ও কঠোর কাজের মাধ্যমে এই পদপ্রাপ্তির যৌক্তিকতা প্রমাণ করবেন। কিন্তু বাস্তবের মাটিতে ঘটল ঠিক তার উল্টোটি। বিগত কয়েক মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি তো হয়নি, বরং সব যেন কেবল অবনতির দিকেই ধাবিত হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশব্যাপী ছড়িয়ে পড়ার চাঁদাবাজি বন্ধ করা এবং পেশাদার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা। পুলিশ প্রশাসনকে দিয়ে চাঁদাবাজদের তালিকা তৈরি এবং দেশব্যাপী বিশেষ অভিযানের বড় বড় ঘোষণা দেওয়া হলেও সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা এর কোনো বাস্তব সুফল পায়নি। বরং অভিযোগ ওঠে নতুন করে একদল সুবিধাবাদী দেশ জুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের রামরাজত্ব কায়েম করেছে, অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার গালবরা বুলি আওড়ানো হয়েছে। একটি হত্যাকাণ্ডের পর আসামি গ্রেফতারের চেয়ে সেই হত্যাকাণ্ডটি যেন ঘটতেই না পারে সে নিরাপদ পরিবেশ তৈরি করাই ছিল প্রধান কাজ। কিন্তু পুলিশ প্রশাসনের উপর তিনি কোনো কার্যকর নিয়ন্ত্রণ বা চেইন অব কমান্ড প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হন। এই ব্যর্থতাগুলো সরকারের শীর্ষ নেতৃত্বের তীক্ষ্ণ নজর এড়ায়নি। এই রদবদলের মাধ্যমে পুরো রাজনৈতিক অঙ্গনে এক কঠোর বার্তা দেওয়া হলো যে রাষ্ট্রের প্রয়োজনে কেউ অপরিহার্য নয়, জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তাকে সরে যেতেই হবে। সালাউদ্দিন আহমেদের এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিগত 15 বছরে দেশের প্রশাসনিক কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে যে ডিপ স্টেট বা অদৃশ্য ক্ষমতা বলয় তৈরি হয়েছিল তা ভাঙার ক্ষেত্রে সালাউদ্দিন ছিলেন চরমভাবে ব্যর্থ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় বসে তিনি পুরো কাঠামোর সাথে আপোষ করে চলছিলেন কিনা সেই প্রশ্ন এখন জোরালোভাবে উঠতে শুরু করেছে। তারেক রহমান এই রদবদলের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে দলের শীর্ষ পদে থেকেও যদি কেউ প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে নিজস্ব বলয় তৈরির চেষ্টা করেন বা অতীতের বিতর্কিত ছায়ে আটকে থাকেন, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তবে সালাউদ্দিন আহমেদের এই পতনের পেছনে কেবলমাত্র অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতাই একমাত্র কারণ নয়। এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক ভূরাজনীতির এক বিশাল ও চাঞ্চল্যকর বিতর্ক। ভারতের এক বর্ষিয়ান সাংবাদিক একটি ভিডিওর বার্তার মাধ্যমে সালাউদ্দিনের অতীত নিয়ে চরম বিস্ফোরক কিছু তথ্য জনসম্মুখে নিয়ে আসেন, যা দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করে। ওই ভারতীয় সাংবাদিক সাবেক এই মন্ত্রীর বর্তমান ভারত বিরোধী করা অবস্থানের তীব্র সমালোচনা করে তার অতীতের এক গভীর গোপন অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেন। সাংবাদিক অত্যন্ত স্পষ্ট ভাষায় দাবি করেন যে সালাউদ্দিন আহমেদ যখন ভারতে অবস্থান করছিলেন তখন তিনি দেশে ফেরার ভয়ে রীতিমতো আতঙ্কিত ছিলেন। তিনি আরো অভিযোগ করেন যে সালাউদ্দিন যে সময় পূর্ববর্তী সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রাণ হারানোর ভয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে রীতিমতো কাকুতি মিনতি করেছিলেন যাতে তাকে কোনোভাবেই সে সময় বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। এমনকি নিজের জীবন বাঁচাতে গিয়ে তৎকালীন এক শীর্ষ ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার দ্বারস্থ হয়ে চরম অসহায়ত্ব প্রকাশ করেছিলেন বলে ওই সাংবাদিক তার বার্তায় উল্লেখ করেন। যে মানুষটি আজ দেশের অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে ক্যামেরার সামনে হুঙ্কার ছাড়ছিলেন, তিনি নিজের প্রাণ বাঁচাতে বিদেশি গোয়েন্দাদের কাছে এমন আত্মসমর্পণ করেছিলেন। এই অভিযোগ যদি বিন্দুমাত্র সত্যি হয় তবে তার দেশের সার্বভৌমত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গার জন্য কতটা হুমকি স্বরূপ ছিল তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। সুবীর ভৌমিকের এই বিস্ফোরক মন্তব্যের পর তৃণমূল পর্যায়ের সাধারণ কর্মী ও দেশপ্রেমিক জনতার মধ্যে যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল তা প্রশমিত করতে এই প্রশাসনিক রদবদল ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। সাধারণ মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী একসময় বিদেশি গোয়েন্দাদের কাছে এতটা অসহায় ছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে নতুন বাংলাদেশে পররাষ্ট্রনীতি বা রাষ্ট্র পরিচালনায় বিদেশি কোনো শক্তির তোষণ বা প্রভাব আর বিন্দুমাত্র সহ্য করা হবে না। একদিকে দেশের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ও ধারাবাহিক ব্যর্থতা, অন্যদিকে বিদেশি গোয়েন্দাদের সাথে অতীতের এমন আতাতের চাঞ্চল্যকর অভিযোগ, সব মিলিয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমলনামা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে তাকে এই শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া ছাড়া সরকার প্রধানের সামনে আর কোনো যৌক্তিক বিকল্প খোলা ছিল না। ক্ষমতার এই নিষ্ঠুর খেলায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া শহীদ উদ্দিন চৌধুরী এনি কি পারবেন এই ঘোলাটে পরিস্থিতির পরিবর্তন করতে? পানি সম্পদ মন্ত্রণালয় থেকে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল ও কণ্টকাকীর্ণ জায়গায় আসা এনির সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে এবং দেশব্যাপী গজিয়ে ওঠা চাঁদাবাজদের সিন্ডিকেট ভাঙতে যেভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, নতুন মন্ত্রীকে এখন ঠিক সেই অসমাপ্ত কাজগুলি সফল করে দেখাতে হবে।
অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির জন্য এটি কেবল একটি পদপ্রাপ্তি নয়, বরং এক বিরাট রাজনৈতিক অগ্নি পরীক্ষা। তাকে এখন প্রমাণ করতে হবে যে তিনি কেবল একজন দাপুটে নেতাই নন, বরং একজন তীক্ষ্ণ ও দক্ষ প্রশাসক। পুলিশ বাহিনীকে রাজনীতিকরণের করাল গ্রাস থেকে পুরোপুরি মুক্ত করে জনগণের প্রকৃত সেবকে পরিণত করার যে গুরুদায়িত্ব তার কাঁধে বর্তেছে, তা পালনে সামান্যতম বিচ্যুতিও তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হুমকি স্বরূপ হতে পারে। তিনি কি পারবেন সাধারণ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে একটি শতভাগ পেশাদার পুলিশ বাহিনী ও নিরাপদ পরিবেশ উপহার দিতে, নাকি ক্ষমতার এই বিশাল চাপে তিনিও হারিয়ে যাবেন পূর্বসূরীদের ব্যর্থতার দীর্ঘ তালিকায়? ক্ষমতার এই জটিল সমীকরণ এবং বাংলাদেশের রাজনীতির প্রতিটি বাকবদলের নিখুঁত বিশ্লেষণ আপনার কাছে কেমন লাগছে তা কমেন্ট বক্সে লিখে জানান। সবাই আমরা পুলিশকে ব্যবহার করেছি রাজনৈতিক পলিটিক্যাল ওয়েপন হিসাবে, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, শক্তিশালী করার জন্য বা পুনরায় ক্ষমতায় আসার জন্য করেছি। এতে কোনো অসত্য কিছু নেই, কম বেশি। তো কিন্তু পুলিশ ব্যবহৃত হয়েছে, এটাও সত্য। আপনি যেটা দিয়ে শুরু করেছেন ওই বিষয়ে কথা বললে তো আর আজকে আমার যেতে হবে না। যতগুলো পুলিশ রিফর্ম কমিশন হয়েছে ইতিহাসে, সবগুলোর রিপোর্ট কম্পাইল করলে একটা লাইব্রেরি হবে, এটা সত্য। তবে পুলিশও যে কখনো পিআরবি মানে নাই, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল নামে নিশ্চয়ই যেটা ছিল, আমি একসময় অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতাম বলে কিছু কিছু জানি আর কি, ওইটা নিয়ে পুলিশও কখনো কমফোর্ট ফিল করে নাই। কারণ সবসময় অ্যাডমিনিস্ট্রেশনের একটা সুপেরিয়রিটি থাকতো। আমি আমার চাকরি জীবনে দেখেছি যে এসপি সাহেবকে সকালবেলা উঠে ডিসি সাহেবের বাসায় যে অফিস থাকতো ওখানে যেতে, এবং এসপি সাহেবের যে কোনো ডিটেনশনের বিষয় বা স্পেশাল ব্রাঞ্চের যে কোনো বিষয় এগুলো ক্লিয়ারেন্স, এবং ক্যাজুয়াল লিভ যেগুলো থাকতো আর কি, ক্যাজুয়াল লিভের বাংলাটা যেটা 15 দিন আমরা সিএল হিসেবে জানি আর কি, এটার জন্য ডেপুটি কমিশনারের কাছে যেতে হতো। তো গ্রাজুয়ালি ওখান থেকে স্বাধীন হতে 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 এখন পুলিশ আর ডিসি বরাবর হয়ে গেছে বর্তমান জামানায়। তো বরাবরেরও একটা নতিজা দেখতেছি, কেউ কাউকে মানে না। কারণ লাঠি তো পুলিশের হাতে, আবার হুকুম হচ্ছে ম্যাজিস্ট্রেটের হাতে। এই ব্যালেন্সটা এখনো আছে বলে বোধহয় জাতিটা এখনো টিকে আছে। ব্রিটিশরা, আমি পুলিশের বিরুদ্ধে বলছি কিন্তু খেয়াল করে, কারণ আমাদেরকেও সামনে পুলিশের মার খেতে হবে জানি, তারপরেও বলছি। তো ব্রিটিশরা যে আইনটা করার সময় এই চেক অ্যান্ড ব্যালেন্সটা করেছে, সেটা একটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে করেছে যে হুকুম এবং গুলি দুইটা একই হাতে থাকা কখনো আইন হয় না, মানে সুবিধাজনক নিরাপদ হবে না এইটা। এখন পুলিশ রিফরমেশন কমিশন বলেন যাই বলেন, এগুলো সবকিছু পুলিশের সুবিধা বৃদ্ধির জন্য যেন আজ পর্যন্ত করা হয়েছে। বাট আমি চাচ্ছি না যে প্রশাসনের ইন্টারফারেন্স বেশি থাকুক পুলিশের উপরে, সেটাও বলছি না, কিন্তু এটা নির্ধারিত হয় সমাজে আমরা পুলিশকে কিভাবে দেখি তার উপর। বিচার যেমন হয় যে তার চরিত্রটা কিরকম তার উপরে। এখন আপনাদের এই যে ওয়ার্কিং পেপার যেটা দিয়েছেন তার লাস্ট প্যারাটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা পড়ি আগে। The spirit of the July-August uprising categorically revealed a visible disconnect between people and the police. যেই লিখেছে আমি তাকে পুরস্কার দিতে চাই। Having said that, it also opened up a new window to strike a good deal between them. ঠিক আছে, এটার জন্য আমরা এখনো ওয়েট করতে পারি। এটা কেন হলো? এটার জন্য কি শুধু এক্সিকিউটিভ তার ক্ষমতার লিপসার জন্য তাকে ব্যবহার করছে সেজন্য দায়ী? পুলিশ কি দায়ী না? একতরফা কি কোনোদিন কোনো পাপ হতে পারে? হতে পারে না। এই পুলিশকে বিনষ্ট করেছি আমরা যারাই পলিটিক্যাল গভর্নমেন্টে এসেছি ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে। আমি তার আগের কথাগুলো বলবো না। সবাই আমরা পুলিশকে ব্যবহার করেছি রাজনৈতিক পলিটিক্যাল ওয়েপন হিসাবে, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, শক্তিশালী করার জন্য বা পুনরায় ক্ষমতায় আসার জন্য করেছি। এতে কোনো অসত্য কিছু নেই, কম বেশি। তো কিন্তু পুলিশ ব্যবহৃত হয়েছে, এটাও সত্য। যারা, আমি 2-1 অনেস্ট পুলিশ অফিসার পেয়েছিলাম আমার জীবনে, তাদের জীবনটা খুব করুণ হয়ে গিয়েছিল। কারণ তারা পুলিশ ডিপার্টমেন্টে অপাঙ্ক্তেয় হয়ে গেছিল, কোথাও টিকতে পারতো না। তা আপনি যদি রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত সর্বত্র করাপশনের আশ্রয় নেবেন, সেই পুলিশকে দিয়ে আপনি কি আশা করতে পারেন? সেটাই হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রকাশিত হয়েছে। এখন আসেন
আপনি তো বললেন পুলিশ রিফর্ম রিপোর্টগুলো নিয়ে কথা বলতে। এইবারও একটা রিফর্ম কমিশন গঠিত হয়েছে, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি। 6টা মেজর কমিশনের মধ্যে পুলিশ রিফরমেশন কমিশন একটা ছিল, কিন্তু আমরা 5টা রিফরমেশন রিপোর্টের উপরে, কমিশন রিপোর্টের উপরে আলোচনা করেছি। 6 নম্বরটা হচ্ছে পুলিশ, এটা নিয়ে আলোচনা হয়নি। এবং এটার বইটা দেখলাম, আমি খুব পরে পেয়েছি, বইটা কষ্ট করে জোগাড় করতে হয়েছে। স্প্রেডশিট যেগুলো দিয়েছিল ওখানে পুলিশ রিফরমেশনের অন্তর্ভুক্তি ছিল না। যখন আমরা ঐক্যমত্য কমিশন আলোচনা করলাম পুলিশ রিফর্ম রিপোর্টের উপরে, বললো যে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হোক, আপনারা কি বলেন? সবাই 1 to 1 বললো যে ঠিক আছে, আমরা সবাই এগ্রিড। আমরাও এগ্রিড হলাম। এটা হবে প্রস্তাবিত একটা আইনের ভিত্তিতে, এবং আইনের যে কমিটি গঠন, তাদের পাওয়ার ফাংশন যেগুলো ডিটেল করা হয়েছে সেটা ওখানে ছিল। ওখানে কিছু মাইনর পরামর্শ ছাড়া বাকিরা কেউ কিছু ওখানে পরামর্শ দেয় নাই। পরামর্শগুলো সঠিকই ছিল যে এটা আইন প্রণয়নের মধ্য দিয়ে স্বাধীন পুলিশ কমিশন গঠিত হবে। সেখানে পুলিশ বিভাগের কর্মরত বা এক্স ফর্মার সবাই আবেদন করতে পারবে, তাদের বিভিন্ন অভিযোগ দিতে পারবে। বেশিরভাগ থাকবে হলো জনগণ, যারা পুলিশ কর্তৃক বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে অথবা অনিয়মের শিকার হয়েছে, তাদের অভিযোগগুলো থাকবে, তদন্ত হবে, তারা রিকমেন্ড করবে। সেই রিকমেন্ডেশন রেসপেক্টিভ ডিপার্টমেন্টে গেলে ফর অ্যাকশন সেগুলো মানতে বাধ্য হবে। এই একটা আইন আমরা লাস্টে বলেছি যে তাদের রিকমেন্ডেশন যেন ওই শুধুমাত্র রিকমেন্ডেশন হিসেবে না থাকে, সেটা যেন মানতে বাধ্য করা হয় ডিপার্টমেন্টগুলোকে। সেই আইনের মধ্যে সেই এনফোর্সমেন্টটা থাকবে। এখন তাতে করে পুলিশের মধ্যে যারা নির্যাতিত হবে বা যারা শিকার হবে অন্যায়ের, তারাও যেমন বেনিফিট পাবে, আর জনগণের মধ্যে যারা অন্যায়ের শিকার হবে তারাও বেনিফিট পাবে। সেই হিসাবে একটা স্বাধীন পুলিশ কমিশন যদি গঠিত হয়, যেটা আমরা এগ্রিড হয়েছি, সেটাতে কিছুটা নিষ্কৃতি। এখানে সেই বিষয়ে আপনারা বলেছেন যে স্ট্যাটিউটরি পুলিশ কমিশন সিটিজেন্স এক্সপেকটেশন, যেটা বলেছেন স্ট্যাটিউট তো এনাক্টমেন্টও স্ট্যাটিউট, তো এটা স্ট্যাটিউট না রেখে ইন্ডিপেন্ডেন্ট শব্দটা আমরা বলেছি। আপনি এটা কারেকশন করে নিতে পারেন। তবে স্বাধীন তো অনেক কিছু আছে বাংলাদেশে, তো কার্যকরভাবে স্বাধীন হওয়াটাই হচ্ছে মুশকিল। তা এখন শুধু নামকে হচ্ছে স্বাধীন হলে তো হবে, ওইটাই তো আপনাদের হাতে পড়বে আগামীতে। না, এইটা হচ্ছে আইনটা থাকবে স্বাধীন পুলিশ কমিশন গঠন, কিন্তু তার গঠন প্রণালী, তাদের মধ্যে যে তদন্ত সংস্থা থাকবে সেটা, তাদের কর্মপরিধি, তারা যে কোনো জায়গায় নিজেরা তদন্ত পরিচালনা করতে পারবেন অথবা নির্দেশ দিতে পারবেন বিভিন্ন বিভাগকে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য, এবং তাদের রিকমেন্ডেশনসটা যাতে ইমপ্লিমেন্ট হয় সেটা সবচেয়ে জরুরি। সেটাই যদি আইনে বাধ্যবাধকতা আনা হয়, সেটা হবে প্রকৃতপক্ষে স্বাধীনতা। তা আমরা আশা করছি সেরকম একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা যাবে, এবং সবাই ঐক্যমত হয়েছে। এই বিষয়ে কোনো পার্টি দ্বিমত হয়নি। এখন দ্বিমত হলে শুধু পুলিশ হলে হইতে পারে, কারণ এর দ্বারা যদি পুলিশ ডিপার্টমেন্টের কেউ ক্ষতিগ্রস্ত হয় ভবিষ্যতে, তাহলে হইতে পারে। এখনো পর্যন্ত হয় নাই। তা আমরা জিজ্ঞেস করলাম এটা আপনাদের রিপোর্টে নাই কেন, বললে যে এই বিষয়টাই কেবল রিফরমেশন কমিশনে কেউ সিদ্ধান্ত নিতে পারে নাই। নিশ্চয়ই ওখানে পুলিশের চাপ ছিল, হতে পারে, কিন্তু ব্যুরোক্রেটদের চাপ ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে সবাই পুলিশ হয়ে যায়, সে ব্যুরোক্রেট হলেও পুলিশ হয়ে যায়। আমি আমার সিভিল সার্ভিস লাইফে এবং আমার পলিটিক্যাল লাইফে যেটুকু আমি দেখেছি, প্রত্যেকটা গভর্নমেন্ট পুলিশকে খুশি করতে চায়। পুলিশের সমস্ত দাবি দেওয়া, রাজারবাগ পুলিশ লাইনে যখন বাৎসরিক একটা উৎসব হয়, ওখানে প্রধানমন্ত্রী যায়, যারা আদায় করলে যে সব মানতে হবে, আগামীতে ইলেকশন আছে। এই আমি এটা শুনেছি আমার নিজের কানে দেখেছি, এবং আমাদের নেতারা সবাই প্রধানমন্ত্রীকে বলতে যে এটা মানতে হবে, নাহলে আগামী নির্বাচনে তাদের সুবিধা টুবিধা পাওয়া যাবে না ইত্যাদি। এই যে একটা মানসিকতা, এটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং একই মানসিকতা আমি বলবো যে আর একটা গোত্রের ক্ষেত্রেও হয়েছে, যে তাদেরকে কিং মেকার বানিয়ে দেওয়া হয়েছে। এবং গ্রাজুয়ালি সবকটা গভর্নমেন্ট আমরা এই জন্য দায়ী। এই যে যা কিছুই চেয়েছেন সব কিছু দিতে হয়েছে। এখন হাউজিং ব্যবসা থেকে শুরু করে, হোটেল ব্যবসা থেকে শুরু করে, ডেয়ারি ব্যবসা থেকে শুরু করে সবকিছু আমরা দিয়ে দিয়েছি। এখন সেটা আমি নাম নিলে অসুবিধা। তো এখন এইভাবে দিতে 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 এই পুলিশকে এবং অন্যদেরকে যে রাস্তা, যে জায়গায় আমরা তুলে রেখেছি, দে বিকেম দি কিং মেকার অফ দি কান্ট্রি। এবং এই জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলো পলিটিক্যাল কর্তৃত্ব হারিয়েছে, এবং বলা হচ্ছে যে রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। তা রাজনীতিবিদরা তো পলিটিক্সটা দিয়ে এসছে অন্য জায়গায়।
তো সেইটা এখন ফেরত আনানোর দায়িত্ব আমাদের, যেটা লাস্ট প্যারাগ্রাফ দিয়ে শুরু করছিলাম সেই জায়গাতে আসতে হবে। এখন পুলিশের এবং পাবলিকের মধ্যে যে দূরত্বটা, যে গ্যাপটা হয়েছে, সেই গ্যাপটা আমাদেরকে পূরণ করতে হবে এককভাবে নয়, পুলিশের সহায়তায়। শুধু পলিটিশিয়ানরা চাইলে হবে না, এমপিরা চাইলে হবে না, লেজিসলেচার এনাক্টমেন্ট করলে হবে না, পুলিশের সহযোগিতা লাগবে। এখন আমাদের সোসাইটিতে একটা কথা বিশেষভাবে আমরা বলতে চাই যে পুলিশকে আমরা যতই বলি দূষিত হয়েছে, নৈতিকতা হারিয়েছে, বিভিন্নভাবে তারা এখনো পর্যন্ত সংগঠিত হতে পারে নাই এবং আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে তারা এখন প্রাইম ল এনফোর্সিং এজেন্সি হিসেবে আর কাজ করতে পারছে না। তৎসত্ত্বেও একটা কথা আছে, পুলিশ ভাইরা কিছু মনে করেন না, এটা হচ্ছে পুলিশ হচ্ছে দেয়ার নেসেসারি ডেভিল অফ দি সোসাইটি। শয়তান তো বটেই, কিন্তু এই শয়তান ছাড়া চলবে না, দেশ চলবে না, সোসাইটি চলবে না, আরো বেশি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। সুতরাং এই পুলিশকেই আমাদেরকে রিফাইন করতে হবে, এটাকে রিফর্ম করতে হবে, জনবান্ধব করতে হবে এবং জনগণের বন্ধু হিসাবে যাতে গ্রাজুয়ালি প্রতিভাত হতে পারে সেই রকম মন মানসিকতা আমাদেরকে গড়ে তুলতে হবে, পলিটিশিয়ান, বোথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ। এইখানে যদি আমরা পরস্পর সহযোগিতা করে কাজ না করি, এই প্রায় নুয়ে পড়ায় পুলিশ ব্যবস্থাকে আমরা আর জাগ্রত করতে পারবো না। পুলিশের দূষণ সবচাইতে বেশি জনসমক্ষে আলোচিত হয়, কারণ এন্ড অফ দি ডে ইট ইজ দ্য পুলিশ যার কাছে সবাইকে যেতে হয়, ঘুরে ফিরে এক্সিকিউশন লেভেলটা হচ্ছে পুলিশ। তো সুতরাং পুলিশের সাথে জনগণের যেহেতু সরাসরি সম্পর্ক, সুতরাং এখানে দূষিত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সেই জন্য আমাদের মানসিকতার পরিবর্তন সবচাইতে বেশি জরুরি। এই মানসিকতা যেমন পুলিশের পক্ষ থেকেও আমাদের মোটিভেশনাল ওয়ার্কের মধ্যে দিয়ে পুলিশ ফোর্সটাকে মোরালি জাগ্রত করতে হবে, তেমনি আমাদের এনাক্টমেন্টও আনতে হবে এবং আমাদের জনগণকেও সেই মানসিকতাটা ধারণ করতে হবে। এখন এই যে 5ই আগস্টের পরে 2024-এর যত মামলা হয়েছে এবং এরপরে যত মব ক্রাইসিস হয়েছে, এই দুইটা জিনিস এই সরকারের সবচেয়ে বেশি ড্যামেজ করেছে, জনগণের ড্যামেজ করেছে। তার মধ্যে একটা মামলায় 2000-5000 জন মামলা দিয়ে দিয়েছে, যার সাথে মামলার কোনো সম্পর্ক নাই, কিন্তু এই মামলাটা রেকর্ড করে কে? পুলিশ। আগে আমরা মামলা নিতে পারে না, আমি যেমন আমাকে গুম করা হলো, আমার ওয়াইফ জিডিও করতে পারে নাই, পুলিশ বলেছে যে আমার পক্ষে নেওয়া সম্ভব না। তো এই এখতিয়ারটা যেহেতু আইনে পুলিশের কাছে দেয়া আছে, সেটার মিসইউজ করার সুযোগও তাদের কাছে আছে। এফআইআর না নিলে আপনি যেতে পারেন থানায়, কোর্টে আপনি মামলা করে সেটাতে ইনকোয়ারির জন্য আবার ওই থানাতেই তো পাঠাবে। তো যেই থানায় বললো যে আমি এখানে মামলা নেব না, সে কি ইনকোয়ারি করবে? স্বাধীনতা আছে। এফআইআর বইতে কিছু পাতা ওরা ব্ল্যাঙ্ক রাখে যাতে ভৌতাপেক্ষ অনুমোদন সহ আগের মামলা রেকর্ড করে নিতে পারে আর কি। এগুলো ইন্সপেকশন করবে কে? ইন্সপেকশন যারা করবে, কথা বললেন যে জুডিশিয়ারির, আমরা এই ইন্সপেকশনের দায়িত্ব পুলিশ কমিশনকেও দিতে চাই এখানে, যাতে যে কোনো সময় বিনা নোটিসে থানায় অথবা যে কোনো জায়গায় তারা ইনকোয়ারি করতে পারে একদম বিনা নোটিসে এবং মেজার্স নিতে পারে। এগুলো করলে অন্তত চেক অ্যান্ড ব্যালেন্স হবে। জুডিশিয়ারিকে আইজি সাহেব বললেন যে জুডিশিয়ারিকে একটা ওভারসাইট দেওয়া যায় কিনা। তো জুডিশিয়ারির ওভারসাইট তো এখনো জুডিশিয়াল ক্যাপাসিটিতে আছে, কিন্তু তাতে কি কার্যকর কিছু হয়? আমার জুডিশিয়াল আমি কোয়াছি জুডিশিয়াল কাজ করেছিলাম ম্যাজিস্ট্রেট হিসেবে, সেই জন্য আমার অভিজ্ঞতা বলছি, কিন্তু সেটা কখনো কার্যকর কিছু হয় নাই। এন্ড অফ দি ডে পুলিশকে সবাই ডরায়, এটা হচ্ছে কথা। আমার কর্মজীবন আমি দেখেছি যে অনেক ওসিরা টিওনোর বাসায় ডাকাতি করাইতো পরিকল্পিতভাবে, সম্পর্ক ভালো না, এটা আমার জীবন আমি দেখেছি। তো এই মানসিকতাকে পরিবর্তন করতে হবে, কারণ আমরা যদি নিজেরা রিফাইন্ড না হই, মানসিক সংস্কার যদি আমাদের না হয়, আইন দিয়ে কখনো এই সংস্কার হবে না। খুব বেশি করে দরকার হলো যে আমাদের এই একটা সুযোগ আসছে এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে, আমরা যেন একটা মোটিভেশনাল ওয়ার্কের মধ্য দিয়ে পুলিশের মডেলটাকে মানে চেঞ্জ করি, জনবান্ধব করি। আইন কানুন তো সাথে থাকবেই। তারপরে যেগুলো আপনারা বলতে পারতেন যে রুলিং পার্টি হিসেবে ভবিষ্যতে যারাই আসুক তাদের কর্মকাণ্ডটা কি হবে, সেটা তো ভাই সাহেব দেখার বিষয়। আমাদের তো অনেক সংস্কার প্রস্তাব করা আছে, অনেক ভালো ভালো কথা আমরা বলছি,
কিন্তু সেটা দেখার বিষয়। আমরা এখন বলে যাব, এখন এই করব সেই করব, অনেক ভালো ভালো কথা বলে যাব, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এখন বলতে পারি যে গণতান্ত্রিক মন মানসিকতা, বিরোধী দলে যাওয়ার মন মানসিকতা আমাদের সকল রাজনৈতিক দলের মধ্যে সৃষ্টি হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে যারাই সরকারে যাক তাদের জন্য এমন বদ্ধমূল ধারণা না থাকে যে আগামীবার তারা বিরোধী দলে যাবে না। বিরোধী দলে যাওয়ার জন্য যেই মানসিক প্রস্তুতিটা থাকবে, রাষ্ট্রের সুশাসনটা জারি হবে, এবং তাহলে পরেই পুলিশকে পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করবে না। তাতে করে নির্বাহী বিভাগ স্বচ্ছভাবে চলবে, এবং পরবর্তী নির্বাচন, এরপরের নির্বাচন আর কি, আগামীটা না, আসন্নটা না, তারপরের নির্বাচনে, মানে এইবার যারা সরকার গঠন করতে পারে তাদের কথা বলছি, তারপরের নির্বাচনটা সবসময় মাথায় থাকবে। যেহেতু স্বাধীন নির্বাচন কমিশন, কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড প্রেস ফ্রিডম, এগুলোর মধ্য দিয়েই যেহেতু দেশ যাবে এবং নির্বাচন চলবে, তখন তাদের অবশ্যই এইটা মাথায় থাকবে যে পুলিশকে আমরা ব্যবহার করে বা স্টেট মেকানিজম বা স্টেট মেশিনারিগুলোকে আমরা ব্যবহার করে ভবিষ্যতে আরও একবার ক্ষমতায় আসার যে প্রবণতা, এটা মাথায় আর থাকবে না। তাহলে পরে রাষ্ট্রটা আমরা চালাতে পারবো সুন্দরভাবে এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র হবে। এই মানসিকতা এখন সৃষ্টি হয়েছে, এবং আমরা যেগুলো ঐক্যমত্য কমিশন আমরা এগ্রিড হয়েছি, এই সমস্ত বিষয়গুলো আমরা সবাই এগ্রিড হয়েছে। আশা করি এগুলো সংবিধানে ধারণ করা হবে, এবং সেই ধারণ করার মধ্য দিয়ে আমরা প্রকৃতপক্ষেই আগামীতে যে রাষ্ট্রটা দেখতে চাচ্ছি, একটা ডেমোক্রেটিক, শক্তিশালী ডেমোক্রেটিক রাষ্ট্র এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন সবগুলো স্টাবলিশড হবে। তো এইটার মধ্য দিয়েই বাকি অর্গানগুলোর এবং বাকি ইনস্টিটিউশনগুলোর অ্যাকাউন্টেবিলিটি এবং আরেকটা কি বললেন, ট্রান্সপারেন্সি নিশ্চিত করা যাবে। যদি উপরে ঠিক না হয়, নিচে ঠিক হবে না। এটাই হচ্ছে আমার বক্তব্য। আর রিক্রুটমেন্ট সিস্টেম সম্পর্কে আমি এখানে আইজি সাহেব আছে বলবো, আপনি হয়তো একদিনে এই বিপ্লব সাধন করতে পারবেন না। কনস্টেবল টু এভরি অফিসার্স, প্রত্যেকটা রিক্রুটমেন্টে সাংঘাতিক দুর্নীতি হয়। আমরা জনগণকে রিপ্রেজেন্ট করি, তো প্রত্যেক জনগণ আমাদের সামনে সবকিছু এসে বলে, অন্তত ঘরে এসে বলে, আপনাদের কাছে হয়তো বলবে না। এটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। আপনারা কিছু কিছু উদ্যোগ এখন নিয়েছেন কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যে খাতাটা এখানে কাটছেন এবং ভাইবার ফল প্রকাশের মধ্য দিয়ে 1-2 ঘন্টার ভিতরে রিক্রুটমেন্ট হচ্ছে, সম্ভবত কনস্টেবলে, তাই না? সাব ইন্সপেক্টর হচ্ছে, তাই কনস্টেবলও হচ্ছে বলে জানি। হ্যাঁ, না, কারণ আমি আমার গ্রামের একটা মহিলা খুব দরিদ্র, কনস্টেবল পরীক্ষা দিয়েছে, খুব কান্নাকাটি করছে। আমি এসপি সাহেবকে অনুরোধ করলাম, তো বললো স্যার যদি ভাইবা আমাদের কাছে আসবে রিটেনে পাশ করলে, যদি রিটেনে পাশ করে আমি এটা বিবেচনা করব। তখন আমি বুঝলাম যে ঠিক আছে, এখান থেকে রিটেন পরীক্ষা হবে, হলো ওখানে খাতা কাটবে সেন্ট্রালে, পরীক্ষার রেজাল্ট ওখানে হবে, 1 ঘন্টার ভিতরে দেবে। এইরকম সিস্টেমগুলো যদি আমরা করতে পারি, তাহলে সব লেভেলে অ্যাটলিস্ট ওইটা তো পাবলিক সার্ভিস কমিশনগুলো বাদে বলছি, তাহলে অন্তত এই রিক্রুটমেন্টের মধ্য দিয়ে আপনারা দুর্নীতিটা এখানেই কিন্তু কমাতে পারবেন, রোধ করতে পারবেন। আগে যেটা খুব বেশি দেখেছি যে এখানেই রিক্রুটমেন্টের মধ্যে অনেক দুর্নীতি। আর পুলিশের দাবি দেওয়া মানার জন্য যে সমস্ত সভা হয় আর কি, রাজারবাগে বাৎসরিক একবার, এগুলো পুলিশের তরফ থেকেও বন্ধ করতে হবে, যাতে অতিরিক্ত সুবিধা আদায়ের জন্য পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে, নির্বাহী বিভাগের কাছে যেন প্রেশার না করা হয়, এখানেও যেন যৌক্তিকতা বজায় রাখা হয়। তাতে করে নির্বাহী বিভাগও সুযোগ নেয় এবং পুলিশও দুর্বল হয়ে যায়। সুতরাং যেগুলা সুবিবেচনা নেওয়া যায় সে সমস্তগুলো ওইখানে বলার দরকার নেই, এটা জাতি বুঝবে। সেটা বাজেট প্রণয়নের আগে অর্থমন্ত্রীর কাছে যেতে হবে, বা অন্যান্য যেগুলা এনাক্টমেন্টের বিষয় আছে সেগুলো পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে যেতে পারে। এগুলো ওইভাবেই যাক। শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলবো যে আমাদের এই দিতে হবে, আমাদের এই ইনক্রিমেন্ট দিতে হবে, আমাদেরকে এই সুযোগ সুবিধা দিতে হবে, এই তো সেনাবাহিনীকে দিয়েছেন, আমাদেরকে কেন দিবেন না, এই সমস্ত এগুলো বন্ধ করতে হবে, যাতে নির্বাহী বিভাগও সুযোগ না নিতে পারে পুলিশের উপরে, আর পুলিশেরও যেন দুর্বলতা প্রকাশ না হয়। চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। আমরা পলিটিক্যালি সামনে পুলিশকে রাজনৈতিক ওয়েপন হিসেবে ব্যবহার হতে দিতে চাই না। আমরা নিজেদেরও সেই মানসিকতা আমাদের নাই, এবং ভবিষ্যতে পুলিশের পক্ষ থেকে যেন সেভাবে চলতে হবে। তবে পুলিশের আচার আচরণ নির্ধারণ করবে
তাদেরকে জনগণ বন্ধু হিসেবে গ্রহণ করবে কিনা সেই সুযোগটা এবার সৃষ্টি হয়েছে। আশা করি পুলিশ ডিপার্টমেন্ট সেটা নজরে নেবে, অতীতের সমস্ত ইতিহাসগুলোকে, সমস্ত দুর্ঘটনাগুলোকে স্বীকার করে নিয়ে অনেকেই মাপ চেয়েছেন ইতিমধ্যে, এটা খুব ভালো লক্ষণ। তার মধ্য দিয়ে আমরা মনে করি যে এই মানসিকতাটা আমাদের সৃষ্টি হোক যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের সার্ভিস দেওয়ার জন্য আমরা সমস্ত ডিপার্টমেন্ট এবং রাষ্ট্রের সমস্ত মেশিনারিজ, সমস্ত মেকানিজম, সুতরাং জনগণের কাছে আমরা দায়বদ্ধ থাকি, নিজেরা ট্রান্সপারেন্ট থাকি। এই দায়বদ্ধতার মধ্য দিয়েই অবশ্যই পুলিশ ডিপার্টমেন্ট একটা উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন বাহিনীতে পরিণত হবে। আর আমাদের পলিটিক্যাল পার্টির একজন ওয়ার্কার হিসেবে আমি আমার বড় ভাই মাহবুজানাম সাহেব যেটা বললেন সেটা অ্যাসিওরেন্স দিতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে জনবান্ধব পুলিশ বাহিনী সৃষ্টির জন্য, অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট পুলিশ বাহিনী সৃষ্টির জন্য যা কিছু করণীয় আমরা আইন প্রণয়নের মধ্য দিয়ে করব এবং অন্যান্য মেকানিজম যা কিছু আছে, সিভিল সোসাইটি যা যা পরামর্শ দিবে সেগুলো আমরা গ্রহণ করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। সালাউদ্দিন ভাই, আপনারা একটা জিনিস কথা বলে আপনি বিদায় নিতে পারেন, সেটা হলো কি যে এই যে পুলিশ যে বিভিন্ন দাবি দেওয়া করে, এটা তাদের হয়তো ইনস্টিটিউশনাল থাকতে পারে, স্বার্থ থাকতে পারে, কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট অর অ্যাজ এ আর কি পলিসি মেকিং ইনস্টিটিউশন আপনাদেরকে বা যারাই ক্ষমতায় আসেন তাদেরকে বিচার করতে হবে যে আর উই মেকিং এনাফ ইনভেস্টমেন্ট অন দিস পার্টিকুলার ইনস্টিটিউশন। ধরেন আপনি স্বাস্থ্য খাতে কত ব্যয় করবেন, এডুকেশনে কত ব্যয় করবেন, এগুলো যখন বিচার হয় সেভাবে পুলিশ, বিকজ আফটার অল একটা গুড এথিক্যাল পুলিশ will generate that sort of a confidence in the people যে তারা পরে আরো বেশি কাজ করবে, তারা নিশ্চিত বোধ করবে। মানে the investment in police is reflected in many ways যেটা হয়তো অ্যাকাউন্টেবল মনে হয় না, মানে আপনার হয়তো অ্যাকাউন্টিং এ ওইটা দৃষ্টিগোচর হচ্ছে না। যেমন মানে ধরেন আপনি যদি খুব ভালো এডুকেশন সিস্টেম করেন, এটা আপনার 10 বছর 15 বছর পরে জাতিকে যেভাবে মানে বিকশিত করবে, উন্নত করবে, স্কিলফুল করবে, ওইটা আপনি এই মুহূর্তে অ্যাকাউন্টিং এ পাবেন না। তো আমি একটু অনুরোধ করব যে পুলিশ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আমরা কত পার্সেন্ট অফ দ্য জিডিপি ওর উপরে ইনভেস্ট করি, শুধু মানে ওইখানে একটু দৃষ্টিভঙ্গিটা আরেকটু প্রসারিত করা উচিত বলে আমি ব্যক্তিগত মনে করি। এটা আমার অনুরোধ রইল আপনার কাছে। আপনি যদি শুনতে চান, এটা তো আসলে গুড সোশ্যাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো সিভিল ব্যুরোক্রেটদেরকে 50 লাখ টাকা বোধহয় না 35 লাখ টাকা গাড়ি কেনার জন্য দেওয়া হলো, খুশি করার জন্য যেভাবে হোক দেওয়া হলো, মেনটেন্যান্সের জন্য পার মান্থ 25,000 দেওয়া হলো, এগুলা গ্রাজুয়ালি কাটছে এবং সেটা আলটিমেটলি ওনারশিপ তার কাছে যাবে। বেতন 2 গুণ 3 গুণ করা হলো, তো ভাই সাহেব ঘুষ খাওয়া কমছে নাকি? এটা মানসিকতা। বলছিল একজন অফিসারকে যে কত বেতন হলে তুমি পরে ঘুষ খাবা না, তো বললো যে এটা ডবল করে দেন। সাথে সাথে বললো যে ডবল করে দেওয়ার পরে যদি তুমি শুধু ওই পরিমাণ ঘুষ খাওয়া বন্ধ করো তাহলে তো কাজ হবে না। এটা মানসিকতার ব্যাপার। আপনি কত ইনভেস্ট করবেন এবং পুলিশের বেতন কত বৃদ্ধি করবেন, রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক ফান্ড কত দিবেন, বা কোনো দায়িত্বে থাকাকালীন সময়ে মৃত্যু হলে তার জন্য বেনিফিট কি দিবেন ইত্যাদি সব কিছু করতে হবে। কিন্তু তারপরেও আমি বলবো এখানে অ্যাকাউন্টেবিলিটি, ওভারসাইট এবং ট্রান্সপারেন্সি বাড়ানোর মধ্য দিয়ে তাদেরকে জনবান্ধব। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের এক সাংবাদিক এবং রয়ের খাস লোক, আপনারা জানেন যে ভারতে রয়ের অনেক সাংবাদিক আছে, র যা চায় সেভাবে তারা প্রচার করে বা রয়ের পারপাস সার্ভ করে, অথবা র অপারেটেড সাংবাদিক, সংবাদ মাধ্যম আছে, সাংবাদিক আছে, রিসার্চ ফার্ম আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, এটা থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এন্ডোমেন্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে নানানভাবে এ ধরনের থিঙ্ক ট্যাঙ্ক চালায়। এরকম রয়ের একজন খাস লোক সুবীর ভৌমিক, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বা তার বিরুদ্ধে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন, যে মন্তব্য নিয়ে বাংলাদেশে তোলপাড় এবং যে মন্তব্যকে ঘিরে নানান প্রশ্ন সামনে আসছে যে সালাউদ্দিন আহমেদ কি আসলে রয়ের লোক, রয়ের দালাল, ভারতের বিশ্বস্ত দালাল? এই প্রশ্নটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তাহলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন রয়ের দালাল, এবং তিনি রয়ের দালাল বলেই কি
বাংলাদেশের ইতিহাসের সমস্ত রিচুয়ালস প্র্যাকটিস ভায়োলেট করে র চিপ বাংলাদেশে প্রকাশ্যে এসেছেন, যেটা জিয়াউর রহমান আমলে, এরশাদের আমলে কিংবা খালেদা জিয়ার আমলে, ইভেন হাসিনার আমলে কখনো ঘটেনি যে র চিপ বাংলাদেশে প্রকাশ্যে। এবং তিনি সেনা নিয়ন্ত্রিত বা সেনা নির্মিত একটা 5 স্টার হোটেল রেডিসন ব্লুতে বসে মিটিং করছেন 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা সরকারের লোকের সাথে। এই যে অঘটন, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী রয়ের লোক হওয়ার কারণে সম্ভব হয়েছে? এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রচিপ পরাগজেনের সাথেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং যদি তিনি দালাল হয়ে থাকেন, রয়ের লোক হয়ে থাকেন, তাহলে র কেন বা রয়ের লোকজন, রয়ের থিঙ্ক ট্যাঙ্করা কেন সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছে, সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে সমস্ত তার র কানেকশন তথ্য ফাঁস করার হুঙ্কার দিচ্ছে? কারণ রয়ের লোক তো আর রয়ের লোকের তথ্য ফাঁস করার হুমকি দিবে না। বাংলাদেশে যারা রয়ের দালাল, র তো আর ওই পাশে বসে বলবে না যে অমুকে আমার দালাল, অমুকের সাথে আমার সম্পর্ক, এটা তো আর বলবে না, বললে তো আর দালালি থাকে না, এটা তো গোপন রাখার কথা। তো এই প্রশ্নগুলো আলোচনা করব দর্শক। সুবীর ভৌমিক যেটা বলেছেন যে সালাউদ্দিন আহমেদ তিনি শিলংয়ে এসে রয়ের স্টেশন চিফ, তৎকালীন সময় শিলংয়ের দায়িত্বপ্রাপ্ত, তার হাত পা ধরেছেন। তিনি বলেছেন যে ভাই আমাকে বাংলাদেশে ঠেলে দিয়েন না, র্যাব আমাকে হত্যা করবে, আমাকে আশ্রয় দেন। সুবীর ভৌমিক যা বোঝাতে চেয়েছেন তার অর্থ হচ্ছে এটা, রয়ের কাছে অনুরোধ করে, রয়ের দালালিত্ব গ্রহণ করে সালাউদ্দিন আহমেদ ভারতে নিরাপদে থেকেছেন, শিলংয়ে থেকেছেন, একটা উন্নত জীবনযাপন করেছেন। নইলে র যদি বাংলাদেশে তাকে পুশব্যাক করতো তাহলে র্যাব হয়তো ইলিয়াস আলীর মতো মেরে ফেলতো। তো র তাকে বাঁচিয়েছে, যার ফলে সালাউদ্দিন আহমেদ রয়ের দাসত্ব গ্রহণ করেছেন, রয়ের কথা অনুযায়ী চলার কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে সুবীর ভৌমিকের কথার তাৎপর্য। তো এটা অবশ্যই একটা বিস্ফোরক অভিযোগ, যার ফলে বাংলাদেশে জামাত ইসলামের কেউ কেউ, এমনকি কয়েকজন সংসদ সদস্যকেও দেখলাম, এনসিপির লোকজন অনেকে সুবীর ভৌমিকের সেই বক্তব্য শেয়ার করছে, বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমেও এসছে। এটা নিয়ে এক প্রকার তোলপাড় যে না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়ের লোক। দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং টপিক। প্রথমে যে বিষয়টা বুঝতে হবে যে এই কথা সত্য, রয়ের স্টেশন চিফের পা ধরেছেন এটাও সত্য, রয়ের দালালিত্ব গ্রহণ করেছেন তাও সত্য, রয়ের এজেন্ডা অনুযায়ী রয়ের পারপাস সার্ভ করতে বাংলাদেশে সালাউদ্দিন আহমেদ কাজ করেছেন, সব সত্য। কিন্তু তারপরও বর্তমানে সালাউদ্দিন আহমেদ ইজ নট ভারতের দালাল, সালাউদ্দিন আহমেদ ইজ নট রয়ের দালাল। এই রসায়নটা আপনাদেরকে বুঝতে হবে যে হাউ ইজ ইট পসিবল। ঘটনা সত্য হলে কিভাবে তিনি এখন ভারতের শত্রু কিংবা রয়ের দালাল না? এটি রাজনীতি। দর্শক দেখেন, জীবন বাঁচানোর জন্য মানুষ অনেক কিছু করে। তা সালাউদ্দিন আহমেদ জীবন বাঁচানোর জন্য রকে বলেছে যে আপনার যা বলবেন শুনবো, পা ধরেছে যে আমাকে বাংলাদেশে দিয়ে না। হাসিনার আমলে জীবন বাঁচানোর জন্য অনেকে অনেক কিছু এরকম করেছে। ওই জায়গায় কোনো জামাত নেতা থাকলে হয়তো এই কাজ করতো, হয়তো বা কেউ কেউ করতো না, বাট বেশিরভাগই করতো। আই বিলিভ দ্যাট। আমি হলে অ্যাটলিস্ট করতাম যে জীবন বাঁচানোর জন্য যদি সাময়িক সময়ের জন্য কারো দালালিত্ব গ্রহণ করা যায় এবং এটা শরীয়ত অনুমোদন করে, জীবন বাঁচানোর জন্য হেকমতের অংশ হিসাবে কারো কথায় আছি আপনাদের সাথে এরকম বলা, এটা জায়েজ, সমস্যা নেই। সালাউদ্দিন আহমেদ জীবন বাঁচানোর জন্য এই কাজটা করেছে এবং এই জন্য র তাকে ট্রেনিং দিয়েছে। এবং ইউনূসের আমলে এই যে এখনই নির্বাচন দাও এবং সংবিধান সম্পর্কে যে নানান ব্যাখ্যা ট্যাখ্যা সালাউদ্দিন আহমেদ যা দিয়েছে, এগুলো রয়ের প্রেসক্রিপশনে দিয়েছে। আমরা যেটা বলেছি শিলং সালাউদ্দিন রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী 72 সংবিধানের দালালি করেছেন, অমুক সব সত্য। এটা করতে হয়েছে শুধু সালাউদ্দিন আহমেদ না, পুরো বিএনপি, এমনকি তারেক রহমান মোদির সাথে আপোষ করেছে দেশে ফেরার আগে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে এইভাবে সিস্টেম করে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে মানে রয়ের দালালি বা যা দরকার সবকিছু করে র ভারতকে শত্রু না বানিয়ে বিএনপি সালাউদ্দিন আহমেদ ক্ষমতা এসেছে। সালাউদ্দিন আহমেদ মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে। এখন সালাউদ্দিন আহমেদ রয়ের সাথে পোল্টি মেরেছেন, আর রয়ের সাথে পোল্টি মেরেছেন বলেই এখন শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার। র ভারতের কোনো কথা শুনছে না। এখন সালাউদ্দিন আহমেদ জুলাই ব্লকে প্রবেশ করেছে। এই কারণে র এখন খেপেছে। হ্যাঁ, সালাউদ্দিন আহমেদকে আমরা পেলে বসে রাখলাম, এতদিন আমাদের দালালি করলেন, এখন পোল্টি মেরেছেন।
এই কারণে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে খেপেছে বলে রয়ের থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে থ্রেট দেওয়াচ্ছে, হ্যাঁ সালাউদ্দিন আপনি আমাদের পা ধরেছিলেন, আপনার গোপন অনেক কিছু আছে, সব কিন্তু কিছু জানিয়ে দিব, ফাঁস করে দিব। অর্থাৎ এখন যেটা ঘটেছে এটা পজিটিভ, মানে সালাউদ্দিন আহমেদ রয়ের সাথে পোল্টি মেরেছে। এবং রাজনীতিতে ক্ষমতায় আসার পর এই ধরনের পোল্টি মারার ঘটনা অহরহ ঘটে, অ্যাভেলেবেল ঘটে। তো দর্শক, সেই জায়গায় আমরা বলবো যে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যেহেতু এইসব কথাবার্তা বলছে বা ভারতীয় সাংবাদিকরা বলছে, আওয়ামী দালালরা বলছে, অতএব সালাউদ্দিন আহমেদকে আমরা রয়ের দালাল বলতে চাই না। তারেক রহমানের ক্ষেত্রে সেম, ক্ষমতায় আসার আগে মোদির সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ক্ষমতা আসার পর মোদিকে চেনেন না, মোদির শর্ত মেনে নিয়েছিলেন তারেক রহমান। এবং দেখেন এখানে সালাউদ্দিন আহমেদের যে উত্থানটা, এটা ওই রয়ের ডিজাইনে হয়েছিল। সালাউদ্দিন আহমেদ অনেকটা ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বাংলাদেশে। এই রিসেন্ট পাস্ট ছাড়া সালাউদ্দিন আহমেদ সেই 1988 সালে বিসিএস ক্যাডার হয়েছেন, অ্যাডমিন ক্যাডার, এক পর্যায়ে খালেদা জিয়ার পিএস, এরপরে বিএনপির প্রতিমন্ত্রী, অমুক তমুক, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, কিন্তু কখনো বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, অমুক তমুক। এখন যে সালাউদ্দিন আহমেদ একটা হাইপ, ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, বিশাল পাওয়ার, যেখানে হাত দেন সোনা ফলে, আলাদিনের চেরাগ তার হাতে, বিরাট পাওয়ারফুল ব্যক্তি, সবচেয়ে বড় জ্ঞানী, অমুক তমুক, হ্যাং ত্যাং। এটা আগে কি ছিল? কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তি যেমন ব্যারিস্টার মওদুদ আহমেদ সেই 70-এর আগে থেকেই বিখ্যাত, ডক্টর কামাল্লা একদম শুরু থেকেই বিখ্যাত। কিন্তু সালাউদ্দিন আহমেদের এই উত্থানটা, এমনকি তার ড্রেস আপ, তার চাহনি, বডি ল্যাঙ্গুয়েজ, এটাও একটা ইউনিক কিছু। এটা রয়ের তত্ত্বাবধানে হয়েছে, তাকে এই পর্যায়ে এনেছে। কিন্তু রয়ের সহযোগিতায় এই পর্যায়ে এসে সালাউদ্দিন এখন পোল্টি মেরেছে। তো দর্শক, এই স্ট্র্যাটেজি যে একদম খারাপ তা না, রয়ের সহযোগিতা নিয়ে শেষে লাথি মারা, এটা অনেক ক্ষেত্রে চমৎকার। আজ রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে 23তম রাষ্ট্রপতি হতে চলেছেন যখন বিএনপির ডাকসাইটি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন কিন্তু অনেকগুলো পদ ফাঁকা হয়েছে। বিএনপির মহাসচিবের পদ ফাঁকা হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ফাঁকা হয়েছে, রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে তার সংসদ সদস্য পদও ফাঁকা হয়ে যাবে, ওই আসন ফাঁকা হয়ে যাবে। এই জায়গাগুলো বিএনপিকে মেকআপ করতে হবে এবং সেই মেকআপের জায়গায় সবথেকে বড় আলোচনা মহাসচিব এবং মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবং সেখানেই আমরা দেখেছি যে 13 তারিখে যখন তার মনোনয়ন পত্র দেয়া হয়, মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিনই খবর ছড়িয়ে পড়েছিল যে তার মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে নিয়ে আসা হয়েছে। কিন্তু রাতে আমরা দেখলাম যে অদ্ভুতভাবে খবরটা বদলে গেল, মানে খবরটা গণমাধ্যম থেকে ফেলে দেয়া হলো। মন্ত্রিপরিষদ বিভাগের কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো না। সেখানেই প্রশ্ন জেগেছিল মন্ত্রণালয় এবং মহাসচিব পদ নিয়ে বিএনপির অভ্যন্তরে টানাপোড়েন শুরু হয়েছে কিনা। এবং শেষ পর্যন্ত টাইমস অফ বাংলাদেশ যে খবর দিচ্ছে তাতে মনে হচ্ছে যে এই দুটো জায়গা, মহাসচিব এবং নির্দিষ্ট দুটো মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই জায়গাগুলো নিয়ে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। এবং টানাপোড়েন যেটা শুরু হয়েছে তার মধ্যমণি সালাউদ্দিন আহমেদ। আজকে রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীর নাম ঘোষণা হতে পারে, কিন্তু চূড়ান্ত সম্মেলনে তিনি মহাসচিব না হওয়ার সম্ভাবনায় বেশি মনে করেন অনেকে। যে টানাপোড়েনের কথা বলছিলাম, সেই টানাপোড়েনের খবর যেটা গণমাধ্যম দিচ্ছে তাতে মহাসচিব পদের শর্তে সালাউদ্দিন আহমেদ তার বর্তমান মন্ত্রণালয় ছাড়তে রাজি, এরকম তথ্য, মানে বেশ গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য দাবি করছে টাইমস অফ বাংলাদেশ। চলুন এই ঘটনার একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে বিএনপির ভেতরে বড় দল, টানাপোড়েন হতেই পারে, সেখানে
দ্বিতীয় সর্বোচ্চ পদ নিয়ে এক ধরনের দর কষাকষি হচ্ছে কিনা, তারেক রহমান শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে চলে। মহাসচিব পদ নিয়ে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে, সেই খবর বলছে টাইমস অফ বাংলাদেশ। শব্দগত কিংবা বাক্যগতভাবে গঠন প্রক্রিয়ায় হয়তো তারা টানাপোড়েনের কথা বলছে না, কিন্তু যেভাবে তারা তথ্যগুলো তুলে এনেছে তাতে নিশ্চিতই বোঝা যাচ্ছে যে দলের অভ্যন্তরে এক ধরনের টানাপোড়েন, দর কষাকষি ব্যাপারগুলো চলছে। এবং এই কারণেই 13 তারিখে যে খবরটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, গণমাধ্যমে বলা হয়েছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিবর্তন হয়ে যাচ্ছে, সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে স্থানীয় সরকারে নেওয়া হয়েছে, কিন্তু পরক্ষণেই আমরা দেখেছি রাতে খবরটা পরিবর্তন হয়ে গেল। খবরটার কোনো ভিত্তি আমরা খুঁজে পেলাম না। টাইমস অফ বাংলাদেশ কি বলছে তাদের শিরোনাম আমরা দেখে নিন। বিএনপিতে রদবদল, মহাসচিব করলে স্বরাষ্ট্র ছাড়বেন সালাউদ্দিন। এখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন কোনো কিছু ব্যবহার করা হয়নি, অর্থাৎ তারা দাবি করছে এটা ডেফিনিট নিউজ। কি বলছে তারা ভেতরে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি মনোনীত হওয়ার পর বিএনপি ও সরকারে বড় ধরনের রদবদলের আলোচনা এখন তুঙ্গে। এরই মধ্যে জানা যাচ্ছে সালাউদ্দিন আহমেদকে দলের মহাসচিব করা হলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিতে রাজি আছেন, শর্ত সাপেক্ষে। যদি সেটা করা না হয় তাহলে তিনি স্বরাষ্ট্র ছাড়ছেন না। কিন্তু স্বরাষ্ট্র নিয়ে ইতিমধ্যেই অনেক সমালোচনা তৈরি হয়েছে যে তিনি হয়তো মন্ত্রণালয়ে ঠিকমতো সময় দিচ্ছেন না, দলের অন্যান্য বিষয়ে অনেক বেশি সময় দিতে হচ্ছে, যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিকভাবে ফাংশন করতে পারছে না। এমনকি আমরা একদিন আগেই দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনে হামলার ঘটনা ঘটল, কিন্তু সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো তড়িৎ তো দূরে থাক, কার্যকর কোনো পদক্ষেপ নিতেও আমরা দেখিনি। বিএনপির নির্ভরযোগ্য সূত্র বলছে গত 13 আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য চূড়ান্ত করার পাশাপাশি সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে নেওয়ার কথা ওঠে। ওই সময় তিনি কিছু না বললেও পরে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে জানান তাকে মহাসচিব পদে ভাবা হলে মন্ত্রণালয় বদলাতে তার কোনো আপত্তি নেই। অর্থাৎ দলে সেক্রেটারি হওয়ার শর্তে তিনি স্বরাষ্ট্র ছাড়তে চান। সূত্র আরও বলছে স্বরাষ্ট্রের বাইরে স্থানীয় সরকার অথবা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতি সালাউদ্দিন আহমেদের আগ্রহ রয়েছে। অর্থাৎ তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ই যে দেয়া হবে সেটা নেসেসারি না কিংবা নিশ্চিত না। তিনি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়েও তার আগ্রহ তিনি প্রকাশ করেছেন। তার বিগত আওয়ামী লীগ সরকারের সেক্রেটারি সড়ক এবং সেতু মন্ত্রণালয় যেমন চালিয়েছেন, তেমনি বিএনপির সেক্রেটারিও এই মন্ত্রণালয়ে যেতে চান। সেই ক্ষেত্রে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় নিয়ে বেশ বিতর্ক তৈরি করা, বর্তমান শেখ রবিউল তাকে সরিয়ে দেয়া হতে পারে সেই মন্ত্রণালয় থেকে। কিন্তু ব্যাপারটা এই জায়গায় একটু ব্যাপারটা বোধহয় বোঝা যায়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এই প্রসঙ্গে টাইমস অফ বাংলাদেশ প্রশ্ন করেছিল। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক কথাই শুনছি, তবে সব সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপরে, তিনিই ভালো বলতে পারবেন, আমাদের কিছু জানানো হয়নি। তার রুহুল কবির রিজভীর এই কথাই স্পষ্ট যে দলের অভ্যন্তরে এই ব্যাপারটা নিয়ে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। কি হতে যাচ্ছে তাহলে? শোনা যাচ্ছে আজকেই রাষ্ট্রপতি নির্বাচন এবং শুক্রবারে রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভায় পরিবর্তনের সিদ্ধান্তটা ঘোষণা করা হবে এবং নতুন একাধিক মন্ত্রী শপথ নেবেন। বর্তমান মন্ত্রী পরিষদের মধ্যে বেশ কিছু মন্ত্রণালয়ে পরিবর্তন হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছাড়ছেন? সালাউদ্দিন আহমেদ কি মহাসচিব করা হচ্ছে? স্বরাষ্ট্র ছাড়লে তার প্রথম পছন্দ স্থানীয় সরকার হবে নাকি সড়ক এবং সেতু, রেল যোগাযোগ, রেলপথ এই মন্ত্রণালয়ের দিকেই তার আগ্রহ বেশি থাকবে? আমার মনে হয় যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চাইতে সড়ক পরিবহন, সেতু, রেলপথ যে শেখ রবিউলকে এত বড় বড় দায়িত্ব দেয়া হয়েছে, সেই ক্ষেত্রে সেক্রেটারির উপরে যদি সেই দায়িত্বটা থাকে সেটা বরং বিএনপির দিক থেকে ভালো কিছু হতেই পারে। তবে এই মন্ত্রিসভায় পরিবর্তনে ব্যাপক চমক দেখা যাবে এরকমটাও কিন্তু আলোচনা হচ্ছে। সবথেকে বড় ব্যাপার যে সেক্রেটারি হিসেবে তারেক রহমান শেষ পর্যন্ত বর্ষিয়ান নেতা রুহুল কবির রিজভীকেই বেছে নেবেন,
নাকি সালাউদ্দিন আহমেদকে নিয়ে এই শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই যে আলোচনা চলছে, পরবর্তী মহাসচিব হিসেবে তার নাম আলোচনায় সবথেকে বেশি ছিল, তিনিই হতে যাচ্ছেন পরবর্তী মহাসচিব এবং ছাড়ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেটা 1 থেকে 2 দিনের মধ্যে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার সংগঠিত হওয়ার চেষ্টাকে বিএনপি জামায়াত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অনুমান নির্ভর বলেছেন এবং জানিয়েছেন সরকার এই রিপোর্ট আমলে নিচ্ছে না। একেবারে সেই 2001 থেকে 2006 সালের সময়টার কথা মনে করিয়ে দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তখনও বাংলা ভাইকে নিয়ে সংবাদ প্রকাশের পর বলা হয়েছিল এসব মিডিয়ার সৃষ্টি। তারপর 2005 সালের 17 আগস্ট মাত্র আধা ঘন্টার মধ্যে দেশের 63টি জেলার প্রায় 300 জায়গায় প্রায় 500 বোমার বিস্ফোরণ ঘটিয়ে জেএমবি জানিয়ে দিয়েছিল মিডিয়া যাকে দেখেছিল রাষ্ট্র তাকে দেখতে পায়নি বা দেখতে চায়নি। তখন বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল দেশি বিদেশি বহু জায়গা থেকে। সরাসরি বলা যাবে না যে বিএনপি এবং জামায়াত মিলে প্রতিটি জঙ্গি সংগঠন পরিচালনা করেছে, কারণ এমন ব্ল্যাঙ্কেট ক্লেইম প্রমাণ করার মতো একক বিচারিক সিদ্ধান্ত নেই। কিন্তু এটুকু ইতিহাসে নথিবদ্ধ যে জেএমবি এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের মতো সংগঠনগুলো কয়েক বছর ধরে বেড়ে উঠেছিল, বাংলা ভাই উত্তরাঞ্চলে প্রকাশ্যে তৎপরতা চালিয়েছিল এবং সরকার শেষ পর্যন্ত 2005 সালের ফেব্রুয়ারিতে জেএমবি জেএমজেবি হরকাতুল জিহাদকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল। তার 6 মাসের মাথাতেই 17 আগস্টের দেশব্যাপী বোমা হামলা হয়। আর আজ ইতিহাস কি অদ্ভুতভাবে ফিরে এসেছে, চলুন দেখা যাক। স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকেরা জাতিসংঘের আল কায়েদা রিপোর্টটি নিয়ে প্রশ্ন করলেন। তিনি প্রথমেই বললেন আমি শুনেছি তবে পড়িনি। তারপর যে রিপোর্ট তিনি পড়েননি সেটিকেই বললেন অনুমান নির্ভর। আরো বললেন আমরা এগুলো আমলে নিচ্ছি না এবং এর ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপও নিচ্ছে না। একটা তালি দিয়ে নিলাম। এখানেই আমার প্রশ্ন, জাতিসংঘের রিপোর্ট যদি অনুমান নির্ভর বলেই বাতিল করে দেওয়া যায়, তাহলে 2024 সালের জুলাই আগস্টে সর্বোচ্চ 1400 মানুষ নিহত হতে পারে বলে জাতিসংঘ মানবাধিকার দপ্তর যে হিসাব দিয়েছিল সেটা কেউ কি সালাউদ্দিন অনুমান নির্ভর মনে করছেন? শব্দের খেলাটা একটু দেখুন। OHCHR 2005 সালের ফেব্রুয়ারির রিপোর্টে বলেনি যে তারা 1400 মৃত মানুষের পরিচয় একে একে যাচাই করে 1400টি নাম পেয়েছে। তাদের নিজেদের ভাষাতেই সংখ্যাটি ছিল একটি এস্টিমেট। বিভিন্ন ক্রেডিবল সোর্স, তারা ক্রেডিবল সোর্স বলছে যে সোর্সগুলো তারা এখন উন্মুক্ত করবে না, সেই ক্রেডিবল সোর্সে পাওয়া মৃত্যুর তথ্যের ভিত্তিতে 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে as many as 1400 people may have been killed, অর্থাৎ বাংলায় বললে সর্বোচ্চ প্রায় 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এই পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ বলেছিল মে হ্যাভ বিন কিল্ড। আজকের নিরাপত্তা পরিষদের মনিটরিং টিম বলছে AQIS বা আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাংলাদেশকে এক্সপ্লয়েট করে সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে সাম কনসার্ন রয়েছে। মূল রিপোর্টের 101 নম্বর অনুচ্ছেদে এই ভাষাই আছে। একই অনুচ্ছেদে বলা হয়েছে AQIS বড় ইউনিটের বদলে ছোট বিচ্ছিন্ন ও ডিসেন্ট্রালাইজড সেল, লজিস্টিক্স এবং ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক তৈরি করেছে। তাহলে একটি জায়গায় মে হ্যাভ বিন আন্তর্জাতিক সত্য আর অন্য জায়গায় সাম কনসার্ন অনুমান, এই দ্বৈত মানদণ্ড আসলে সমস্যাদায়ক। আরো মজার ব্যাপার হচ্ছে 1400 সংখ্যাটি নিয়েই এখন প্রকাশ্য বিতর্ক তৈরি হয়েছে। শেখ হাসিনার আইনজীবীরা জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্কের কাছে আনুষ্ঠানিকভাবে সংখ্যাটি চ্যালেঞ্জ করেছেন। তাদের যুক্তি, অন্তর্বর্তী সরকারের 2025 সালের জানুয়ারির গেজেটেই নিহতের সংখ্যা 834 আর আন্দোলনকারীদের নিজস্ব হিসাবও এর চেয়ে কম ছিল। এই আপত্তি সত্য প্রমাণিত হয়েছে, আমি তা বলছি না, কিন্তু 1400 যে একটি ডেফিনিটিভ নাম ঠিকানা সহ ভেরিফাইড বডি কাউন্ট নয়, সেটি জাতিসংঘের নিজের ভাষা থেকেই তো পরিষ্কার।
তাহলে তো প্রশ্নটা আরো বড় হয়ে যায়। এই 1400 সংখ্যাটিকে রাজনৈতিকভাবে কিভাবে ব্যবহার করা হয়েছে এতদিন বলুন তো, যার ভিত্তিতে একজনকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। ও একজনকে কেন বলছি, বেশ কয়েকজনকেই। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ন্যারেটিভ তৈরিতে এই সংখ্যা বারবার ব্যবহার হচ্ছে, ব্যবহার করা হবে ভবিষ্যতে। পরবর্তী বিচার প্রক্রিয়াতেও জাতিসংঘের অনুসন্ধানকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থন হিসেবে দেখানো হয়েছে। অথচ আজ যখন একই জাতিসংঘ, এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সংশ্লিষ্ট মনিটরিং টিম বাংলাদেশে AQIS এর সম্ভাব্য বিস্তার নিয়ে সতর্ক করছে, তখন সরকার বলছে না না, এটা তো অনুমান। দারুণ, দারুণ, খুবই দারুণ। রিপোর্ট আপনার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গেলে জাতিসংঘ নিরপেক্ষ। রিপোর্ট আপনার সরকারের নিরাপত্তা ব্যর্থতার দিকে আঙ্গুল তুললে জাতিসংঘ অনুমান করছে। একই জাতিসংঘ, কিন্তু সত্যের দুই দাম। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো সালাউদ্দিন আহমেদ আজ প্রথমবার জঙ্গিবাদকে ছোট করে দেখছেন না। এপ্রিল মাসেও তিনি বলেছিলেন যে বাংলাদেশে এখন আর জঙ্গিবাদটা নেই, সব ছিল আওয়ামী লীগের নাটক, এবং মিলিটেন্সি শব্দটি আগের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেছিলেন। অথচ একই দিনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছিলেন ঠিক উল্টো কথা। জঙ্গিবাদ বাংলাদেশে ছিল, এখনো আছে, এবং অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের প্রবণতার মানুষ আরো সংগঠিত হয়ে প্রকাশ্যে আসার লক্ষণ দেখা গেছে। এখন আমি জানতে চাইছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সঠিক? কারণ জঙ্গিবাদ কোনো দার্শনিক বিতর্ক নয় যে দুজন দুই মত দিলেন, চা খেলেন এবং বাড়ি গেলেন। ভুল হলে মানুষ মরবে। চারদিকে বোমা বিস্ফোরণ হচ্ছে, নানা ধরনের বোমা পাওয়া যাচ্ছে। এই ভিডিও যখন রেকর্ড করছি তখন এলিফ্যান্ট রোডে অসংখ্য ককটেল নাকি পাওয়া যাচ্ছে। 2005 সালের 17ই আগস্ট তাই হয়েছিল। জেএমবি 1998 সাল থেকে নেটওয়ার্ক তৈরি করেছিল। 2001-2 সালে সদস্য গ্রেপ্তার হচ্ছিল। মাজার, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এনজিও এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে তাদের প্রচারণা এবং সহিংসতার খবর চারদিকে ছড়াচ্ছিল। তারপরও রাষ্ট্র যখন পুরো বিপদটাকে বুঝলো, ততদিনে 63 জেলায় একই দিনে বোমা বসানোর বা বোমা হামলার সাংগঠনিক শক্তি তৈরি হয়ে গেছে তাদের। সালাউদ্দিন সাহেব ঠিক একই ভুল আজও করছেন। তারেক রহমানের সরকার আজও একই ভুল করে যাচ্ছে। জাতিসংঘের 38তম মনিটরিং টিম রিপোর্ট কোনো ফেসবুক স্ট্যাটাস নয়, এটি সিকিউরিটি কাউন্সিল ডকুমেন্ট S/2026/651, একটা নাম্বারও আছে। রিপোর্টটি কনসেনসাসে মনিটরিং টিমে গ্রহণ করেছে এবং প্রতিবেদনের জন্য 9 জুন 2026 পর্যন্ত পাওয়া তথ্য বিবেচনা করা হয়েছে। সেখানে শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী হুমকি বেড়েছে বলা হয়েছে। AQIS সম্পর্কে বলা হয়েছে সংগঠনটি ফ্র্যাগমেন্টেড অবস্থান থেকে রিজিওনাল টেররিস্ট ইউনিটিতে রূপ নিয়েছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্টটি না পড়েই কিভাবে সিদ্ধান্ত নিলেন এটি আমলে নেওয়া যাবে না বা নেওয়া হবে না? রাষ্ট্রের নিরাপত্তা কি আমি শুনেছি দিয়ে চালানো যায়? এবার একটু ড্রোনের প্রসঙ্গে আসি। আমি বলছি না যে আগামীকাল সকালেই বাংলাদেশের আকাশে মার্কিন ড্রোন চলে আসবে, এমন কোনো তথ্য আমার হাতে নেই। জাতিসংঘের কোনো প্রতিবেদনে একটি দেশের নাম এলেই মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ড্রোন হামলা চালায়, এমন স্বয়ংক্রিয় আন্তর্জাতিক নিয়মও নেই। কিন্তু এরকম ঘটনা তো ঘটেছে। ইতিহাস আমাদের অন্য একটি জিনিসও শিখিয়েছে। যেসব রাষ্ট্রের ভেতর আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক নিরাপদ আশ্রয় তৈরি করেছিল এবং সংশ্লিষ্ট রাষ্ট্র সেটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল বা অস্বীকার করেছিল, সেখানে একসময় বাইরের শক্তি নিজস্ব কাউন্টার টেরোরিজম ডক্ট্রিন প্রয়োগ করেছে। পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে বছরের পর বছর CIA ড্রোন স্ট্রাইক করেছে। শুধু 2013 সালেই পাকিস্তান আফগানিস্তান অঞ্চলে আল কায়দা এবং তালেবানদেরকে লক্ষ্য করে 14টি মার্কিন ড্রোন হামলায় 83 জন নিহত হওয়ার খবর রয়েছে। বেসামরিক মানুষও হতাহত হয়েছেন। সিরিয়াতে 2021 সালে মার্কিন ড্রোন হামলায় আল কায়দার জ্যেষ্ঠ নেতা আব্দুল হামিদ আল মাতার নিহত হয়েছিলেন। তাহলে বাংলাদেশের জন্য কি এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কিছুই নেই? আছে বই কি। ড্রোন আসছে বলে আতঙ্ক ছড়াচ্ছি না আমি, বরং এমন পরিস্থিতি তৈরি হতে না দেওয়া যেখানে অন্য কোনো রাষ্ট্র বলতে পারে বাংলাদেশের ভূখণ্ড থেকে তাদের নাগরিক, দূতাবাস বা মিত্রদের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার পরিকল্পনা হচ্ছে, অথচ বাংলাদেশ সরকার কিছুই করছে না। এটাই সোভারেনিটির প্রশ্ন, এটাই সার্বভৌমত্বের প্রশ্ন।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্র যদি নিজে কাজ না করে, একসময় অন্যরা আপনার হয়ে কাজ করার অজুহাত খুঁজে নেয়, তখন জাতীয় সার্বভৌমত্বের বক্তৃতা দিয়ে কোনো লাভ থাকবে না। তখন আপনি বসে বসে আঙুল চুষবেন আর নিহত হবে বাংলাদেশের সাধারণ মানুষ। সবচেয়ে বিস্ময়কর হলো, সরকারকে এখনই কোনো জঙ্গিকে ধরে গুলি করতে বলা হয়নি, জাতিসংঘের রিপোর্টকে চূড়ান্ত সত্য হিসাবেও মেনে নিতে বলা হয়নি। তাদের শুধু বলা হচ্ছে সতর্ক হন, তদন্ত করুন, AQIS কার সঙ্গে যোগাযোগ করছে সেটা দেখুন, পুরনো আনসার আল ইসলাম, জেএমবি বা অন্য নেটওয়ার্কের সঙ্গে নতুন যোগাযোগ হচ্ছে কিনা সেটা খুঁজে বার করুন, অনলাইন রেডিক্যালাইজেশন পরীক্ষা করুন, মানুষ কতটা ধর্মীয়ভাবে উগ্র হয়ে উঠছে সেটা লক্ষ্য করুন, বোমা, বিস্ফোরক, সেল এবং অর্থায়নের সূত্রটা খুঁজুন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? কোনো পদক্ষেপই আমরা নিব না। এই কথাটি আসলে কতটা ভয়ের, এটা যারা 2001 সালের ইতিহাস জানেন তারা বুঝবেন। কারণ 2004 সালে বাংলা ভাইকে না দেখার ফল বাংলাদেশে 2005 সাল দেখেছে। 2026 সালে AQIS কে না দেখার ফল বাংলাদেশ কবে দেখবে? খুব বেশি দিন অপেক্ষা করতে হবে বলে আমার তো মনে হয় না। আর সবশেষে সালাউদ্দিন আহমদের কাছে খুবই সহজ একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করি আজকে। সালাউদ্দিন সাহেব, আপনি যদি বলেন জাতিসংঘের AQIS রিপোর্ট অনুমান নির্ভর, তাহলে একই নৈতিক এবং প্রমাণগত মানদণ্ডে বলুন যে OHCHR এর as many as 1400 may have been killed, এই যে কথাটি, এই সংখ্যাটিও একটি এস্টিমেট, চূড়ান্ত শনাক্তকৃত মৃতের তালিকা নয়। সেটাও তাহলে এখন স্বাধীনভাবে যাচাই করতে দিন, বলুন আমরা এটাও মানি না, নাম প্রকাশ করুন, মৃত্যুর স্থান প্রকাশ করুন, কার হাতে নিহত হয়েছে সেটা তদন্ত করুন, তারপর সংখ্যা নিয়ে কথা বলেন। তা না হলে মানুষ খুব স্বাভাবিকভাবে বলবে যে জাতিসংঘের রিপোর্ট সত্য না মিথ্যা সেটি তথ্য দিয়ে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে রিপোর্টটি কার রাজনৈতিক কাজে লাগছে তার উপর। শেখ হাসিনার বিরুদ্ধে গেলে জাতিসংঘের অনুমান ও দলিল, তারেক রহমান সরকারের বিরুদ্ধে গেলে জাতিসংঘের সতর্কতা ও অনুমান। এভাবে রাষ্ট্র চলে না। আর জঙ্গিবাদ নির্মূল তো একেবারেই পারবেন না। জঙ্গিবাদ হয় আপনাকে খাবে, নাহলে আপনি তাদেরকে খাবেন। দুটো একসঙ্গে আপনি চালাতে পারবেন না। ইতিহাস অন্তত একবার বাংলাদেশকে শিখিয়েছে, রাষ্ট্র যখন বলে জঙ্গি নেই, ঠিক তখনই জঙ্গিরা সবচেয়ে বেশি নিশ্চিন্তে বোমা বানায়। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ দেখতে পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়াতে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা, এবং এর সাথে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে নিয়ে অনেকেই বলতেছে তিনি পদত্যাগ করছেন বা পদত্যাগ করতেছেন, আবার বলতেছেন তাকে বহিষ্কার করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে গুজব। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে নিয়ে, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের আজকের নিউজটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।